This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা জায়গাতে নয়, কাজিয়া রোগ পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও কদিন আগে কেশপুরে প্রচারে গিয়ে চরম অস্বস্তিতে পড়েন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। তার সামনে রীতিমতন হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। এবার নির্বাচনী কমিটিতে কে কে থাকবেন ভেবে দেখুন, নির্বাচনী কমিটিতে কে কে থাকবেন সে নিয়ে গোলমাল তুঙ্গে। পরিস্থিতি এমন জায়গায় গেছে, কমিটি করতে শেষমেশ দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে হস্তক্ষেপ করতে হচ্ছে। দেখুন, দেখলেন তো দেবের সামনে কিভাবে হাতাহাতি ধাক্কাধাক্কি মারামারি করছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। আচ্ছা, এইসব দেখেই কি শুক্রবার নির্বাচনী সভায় গিয়ে দলকে কার্যত অস্বস্তিতে ফেলে এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন দেব? আমার মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারবে শুধুমাত্র তৃণমূল। কেশপুরে শাসক দলের কোন দল কোন পর্যায়ে গেছে তা আরও মালুম পাওয়া যাচ্ছে নির্বাচনী কমিটি গড়া নিয়ে। ভোটের কাজকর্মের জন্য কেশপুরে এখনও পর্যন্ত 4 নির্বাচনী কমিটি গড়েছে তৃণমূল কংগ্রেস। মন্ত্রী শিউলি সাহাকে কমিটির চেয়ারম্যান করা হয়, কোথাও 2 জন, কোথাও বা 4 জনকে কনভেনার করে কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটি গঠনের পর থেকে বারবার পরিবর্তন হচ্ছে। ব্লকের নির্বাচনী কমিটি সাধারণ ব্লক বা জেলা সভাপতি তৈরি করেন। সূত্রের খবর, সেখানে দলের রাজ্য সভাপতিকে হস্তক্ষেপ করতে হয়। 29শে মার্চ নির্বাচনী কমিটি গড়া নিয়ে বৈঠক চলাকালীন সুব্রত বক্সি নতুন তালিকা পাঠান। তারপর সেই বৈঠক ভেস্তে যায়, যদিও ঘাটালের প্রার্থীর কাছে কমিটি পরিবর্তন নিয়ে কোনো তথ্যই ছিল না। 3 বার নির্বাচন করতে হলো এবং শেষকালে হস্তক্ষেপ করতে হলো সুব্রত বক্সিকে। তাই কি? হ্যাঁ, সুব্রত বক্সি হয়নি। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে দেবের জবাব, বড় এস্টাবলিশমেন্টে যখন অনেকগুলো সদস্য চলে আসে, সবাই প্রায়োরিটি চায়। তার মানে আমি একা দায়িত্বটা সামলাতে পারি, কিন্তু দলকেও এটা বিশ্বাস করতে হবে কি একা দায়িত্বটা সামলাতে পারবে। এইটা নিয়ে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হয়, দ্বন্দ্ব না, ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে যে না দাদা, না দিদি, দা, এটা হতে পারে। এবং আমার মনে হয় এইটা যে কোনো এস্টাবলিশমেন্টেই হয়। বিজেপির দাবি, কমিটি গঠন করা নিয়ে কেশপুরে যা চলছে তাতেই স্পষ্ট এলাকায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল কতটা প্রকট। তাহলে একটা ব্লক কমিটি করতে যদি রাজ্য সভাপতিকে হস্তক্ষেপ করতে হয়, তাহলে এখানেই প্রমাণ হয়ে যায় যে এই দলটা গোষ্ঠী কন্দলে কতটা দীর্ণ। ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের গোষ্ঠী কোন্দল যে ক্রমশ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে তা ধারাবাহিক ঘটনা দেবের কথাতেই স্পষ্ট। তাই নির্বাচনী প্রচারে দেবের মুখে এখন শোনা যাচ্ছে মান অভিমান ভুলে এক হয়ে লড়াইয়ের কথা। যদি আমরা সবাই মিলে আমাদের রাগ অভিমান সব ভুলে গিয়ে শুধু দলকে নিয়ে ভাবি এবং দলকে জেতানো নিয়ে ভাবি, আমার মনে হয় যে দুর্দান্ত লিড হবে। পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, নির্বাচন শুরু হতে তো বেশি দিন বাকি নেই। মোটামুটি বাংলার আনাচে কানাচে কান পাতলে শোনা যাচ্ছে যত জোট তত ভোট। বাংলায় অনেকেই ভেবেছিলেন বাম কংগ্রেস আইএসএফের মধ্যে সমঝোতা হবে, কিন্তু কোথায় কি? আসন নিয়ে দর কষাকষির জেরে ভোট যে আরও বেড়েছে। 8 কেন্দ্রে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে আইএসএফ, যার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ কেন্দ্র। সেখানে আবার বামেরাও প্রার্থী দিয়েছেন। লড়াই করছেন খোদ CPIM এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। প্রশ্ন উঠছে, বাম ও আইএসএফ এর ভোট কাটাকুটিতে আখেরে কি তৃণমূলের লাভ হবে? দেখুন, ভোট প্রায় এসেই গেল, কিন্তু রাজ্যে জোটের জল তা কোন পথে গড়াচ্ছে? বাম, কংগ্রেস, আইএসএফ এদের তো এক বন্ধনীতে আনাই যাচ্ছে না। জোটের ঘোট হয়ে বসে আছে পুরোটাই। জোট কাটার কোনো লক্ষণই নেই। অন্তত আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর কথায় তা বেশ স্পষ্ট। যেভাবে আমাদেরকে এক প্রকার কর্নার করার চেষ্টা করা হচ্ছে, এতে আমাদের পার্টির কর্মী সমর্থক, সাধারণ ভোটার সহ পার্টির যারা আছে তাদের ডিগনিটিতে আঘাত লাগছে। ফলে আমরা এই সংখ্যায় আমরা একসাথে দূরে উঠতে পারি না। 8 আসনে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে আইএসএফ। তার মধ্যে মুর্শিদাবাদ কেন্দ্রে আবার বামেরাও প্রার্থী দিয়েছে। লড়াই করছেন খোদ CPIM এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এর মধ্যে আবার শোনা যাচ্ছে বাম আইএসএফ এর জোট হলে মুর্শিদাবাদ আসন থেকে প্রার্থী প্রত্যাহার করবে আইএসএফ। CPM জেলা সম্পাদকের কথাতেও তেমনই ইঙ্গিত মিলেছে। আইএসএফ মুর্শিদাবাদে প্রার্থী ঘোষণা করলেও
এখনো পর্যন্ত কোথাও দেওয়াল লিখন বা অন্য কিছু আমাদের চোখে পড়েনি। আমরা আশা করছি খুব শীঘ্রই প্রার্থী ঘোষণা করলেও সেই প্রার্থী হয়তো থাকবেন, আমরা আশাবাদ। এখনো রাজ্য স্তরে আলাপ আলোচনা চলছে। কিন্তু আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী কিংবা বাম প্রার্থী মোহাম্মদ সেলিম তো অন্য কথাই বলছেন। এই মুর্শিদাবাদ কেন্দ্রের যে প্রার্থী তার নাম তুলে নেবেন না, ওই ধরনের কোনো আলোচনা আমাদের হয়নি। আমাদের জোটটাই সম্পূর্ণ হয়নি, তাতে তুলে নেওয়ার প্রশ্ন কোথায় আসছে? কোথায় জোট জানলে তুমি আমি জানি না, এটা আসন সমঝোতা। কোথায় জোট জানলে তুমি আমি জানি না, এটা আসন সমঝোতা। কি বুঝলেন? আপাতত জোটের সম্ভাবনা সুদূর পরাহত, মানে সম্ভাবনা খুবই কম। অতএব ধরে নিতে হচ্ছে মুর্শিদাবাদ কেন্দ্রে তৃণমূল, বিজেপি, বাম ও আইএসএফ চতুর্মুখী লড়াই হচ্ছে। আচ্ছা, তাহলে সংখ্যালঘু ভোট কোন দিকে যাবে? ভোট কাটাকুটির খেলায় আখেরে তৃণমূলের লাভ হবে না তো? তৃণমূলকে সুবিধা কাউকে পাইয়ে দিতে হবে না, আমরা হাত পা কারো ধরছি না। যেদের শক্তিমান আছে, রাজ্য নেতৃত্ব এসেছে এখানে, ভেবে দেখো রাজ্য সম্পাদক এখানে যে ভোটে দাঁড়াচ্ছে, আমার তো মনে হয় জামানত ফেরত পাবে বলে আমার মনে হয় না। আর মোহাম্মদ সেলিম আর ওরা এক জায়গাতেই থাকবে। কিন্তু মুর্শিদাবাদ কেন্দ্রের কথা কেন বলছেন? আর রাজ্যে আর 5টা সিটেও আমরা যদি এককভাবে লড়াই করি, সামনে বিজেপি থাকবেন কি তৃণমূল থাকবেন কি লেফট ফ্রন্ট থাকবে কি কংগ্রেস থাকবে বা অন্য কোনো রাজনৈতিক আরও দল আছে থাকবে, সেটা নিয়ে আমরা বিবেচনা করব না। অতএব মুর্শিদাবাদ কেন্দ্রে জোরদার লড়াই হবে বলে মনে করছেন জেলার রাজনৈতিক মহল। সেখানে সংখ্যালঘু ভোট যে কোনো দিকেই খেলা ঘুরিয়ে দিতে পারে। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এবার কলকাতায় ফেরা যাক। একদিকে তিনি পুরসভার চেয়ারপারসন, আরেকদিকে তিনি কলকাতা দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী। স্বভাবে বিনয়ী মালা রায়ের ফের একবার জয়ের পথে কি কাঁটা হতে পারে গার্ডেন নিচের বেআইনি সেই ভেঙে পড়া বহুতল? TV9 বাংলার ম্যানেজিং এডিটরের প্রশ্নের উত্তরে চাঞ্চল্যকর মন্তব্য মালা রায়ের। কি বললেন তিনি, কি বলছেন বিরোধীরা, দেখুন। দাসের ঘর, মাঝরাতে বিপর্যয়। বেআইনি নির্মাণের খেসারত। 17 মার্চের সে এক অভিশপ্ত রাত। এক মুহূর্তে সব শেষ। কিছু বুঝে ওঠার আগেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বেঘোরে মৃত্যু। কিছু অসাধু ব্যবসায়ী লোভের শিকার, তরতাজা 12টি প্রাণ। গার্ডেন নিচের বহুতল বিপর্যয়ের পর সামনে আসে বেআইনি নির্মাণের রমরমা কারবার। প্রশ্ন ওঠে তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভার ভূমিকা সদিচ্ছা নিয়ে। মেয়র ও স্থানীয় কাউন্সিলরের ভূমিকাকেও কাঠগড়ায় তোলে বিরোধীরা। গার্ডেন নিচ কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। কলকাতা দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়, একই সঙ্গে তিনি কলকাতা পুরসভার চেয়ারপারসনও। বহুতল বিপর্যয়ের পর ঘটনাস্থলে গিয়েছিলেন মালা রায়। বিজেপির দাবি, গার্ডেন নিচের ঘটনায় শাসক দলের বেনিয়মের বিরুদ্ধে ভোট বাক্সে জনতার রায় জমা পড়বে। সত্যি কি তাই? কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায়ের দাবি, গার্ডেন রিচের এই বাড়ি ভেঙে পড়াটা এই সময়টাতে আপনি সারা রাত্রি ছিলেন ওখানে, কিন্তু সেটার মধ্যে ওখানকার মানুষজনের পাশে দাঁড়ানোর চেষ্টা তো ডেফিনেটলি ছিল, কিন্তু কোথাও গিয়ে ড্যামেজ কন্ট্রোলও তো করতে হচ্ছে, কারণ ওই এলাকায় যা ছবি আমরা দেখলাম তার দায় তো একদম, মানে আপনি আবার দুদিক থেকেই যুক্ত, এপাশে পুরসভার চেয়ারপারসন, তো সব মিলিয়ে মিশিয়ে কোথাও গিয়ে একটু এটা চাপের জায়গা তৈরি হয়নি এই গার্ডেন রিচটা? না, খুব একটা আমি এখনো অব্দি ফিল করিনি। তার কারণ হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন যে 134 নম্বর ওয়ার্ডের তো ঘটনা, সেটা 134 নম্বর ওয়ার্ডের রেজাল্টটা যখন আগামী 4 জুন বেরোবে তখনই বুঝবেন। এই ঘটনা সাধারণ মানুষও বুঝেছেন যে এটার ক্ষেত্রে পৌরসভার কোনো বিশেষ ভূমিকা ছিল না। মাঝে 14 দিনের ব্যবধান। গার্ডেন রিচ বিপর্যয়ে স্বজনহারাদের চোখের জল এখনো থামেনি। তারপরও কি করে এত কনফিডেন্ট শাসক দলের প্রার্থী? আমি ধরে নিচ্ছি ভোটের ওপর কোনো প্রভাব পড়লো না, এটা আলাদা জায়গা, কিন্তু এরকম 8-10 জন সহনাগরিকের মৃত্যু হলো এবং ওটার জায়গাটায় যে কিছু অসাধু ব্যবসায়ী, আপনিই বলছেন, ফলে নজরদারির ক্ষেত্রেও যে গাফিলতি ছিল, এই বিষয়টা কি নিজেদের কোনো জায়গায় খারাপ লাগছে না আপনাদের? আমরা তো বাস্তব ক্ষেত্রে দেখেছি নজরদারি বাইরে চলে যায় কোনো ঘটনা।
খুব একটা প্রভাব ফেলবে না। এখনো 2 মাস বাকি। আজকে খুব ভালো করে প্রচার করলেও মানুষ, আবার যদি 6 দিন আমি প্রচার না করি তাহলেও মানুষ ভুলে যায় যে আমি এসেছিলাম ওই অঞ্চলে। আবার কোনো ঘটনা ঘটলেও মানুষ দিন 10-এর মধ্যেই ভুলে যায় যে কি ঘটনা ঘটেছিল। তৃণমূল প্রার্থীর এহেন মন্তব্যে সরব বিরোধী শিবির। কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর তোপ। তার ভরসা হচ্ছে মানুষ ভুলে যাবে, অর্থাৎ তৃণমূলের দুর্গের যে পতন শুরু হয়েছে। শেষ ইলেকশন তো 4 জুনের পরে রিটায়ার্ড হয়ে যাবে। মানুষ ভুলে যায় না, অমানুষরা ভুলে, তৃণমূল ভুলে যায়। যদিও মালা রায়ের মন্তব্য নিয়ে শাসক দল বলছে, অ্যাকচুয়ালি ঘটনাটা দুঃখজনক বা বিপজ্জনক, সেটা ডিপেন্ড করে যে সরকার বা প্রশাসন কতটা সংবেদনশীল, কিভাবে রিয়্যাক্ট করছে। এখন প্রশাসন যদি খুব পজিটিভ আকারে জনমুখী চেহারায় রিয়্যাক্ট করে, সেক্ষেত্রে মানুষ ওই ক্ষতটা আর অতটা থাকে না। স্বজনহারার যন্ত্রণা সত্যি কি খুলে যাবে গার্ডেন রিচ? ভোটারদের স্মৃতিশক্তির উপর কি এতটা অনাস্থা করা যায়? 4 জুন সেই উত্তর মিলবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এবার একটা ছবি দেখাবো, প্রকৃতির রুদ্র রূপের ছবি দেখুন। পিসিআরকে বলবো দেখাতে। জলপাইগুড়ির ছবি, প্রাকৃতিক দুর্যোগের বলি 4 জন। ময়নাগুড়িতে টর্নেডোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড জলপাইগুড়ি সদর ও ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু এলাকা। সুকান্তনগর এলাকায় গাছ চাপা পড়ে মৃত্যু হয় এক পথচারীর। ঝড়ের দাপটে টোটো উল্টে পাহাড়পুরে মৃত্যু এক মহিলার। জেলার 2 হাসপাতালে আহত অবস্থায় ভর্তি প্রায় 150 জন। দুর্যোগে মৃত ও আহতদের জন্য উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। নির্বাচনী আচরণ বিধি মেনে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে প্রশাসন, এক্স মাধ্যমে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার কোচবিহারের ছবি দেখাবো আপনাদেরকে। পিসিআরকে বলবো একবার, কোচবিহারের ছবি দেখাচ্ছি দেখুন। সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সুমন, জলপাইগুড়ির বিষয়টা তো বললাম, 150 জন এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি, 4 জনের মৃত্যু হয়েছে, ক্ষয়ক্ষতির ছবি আমরা দেখাচ্ছি। কোচবিহারের ছবিটা দেখো, ছবি বলছে যে কি ভয়ঙ্কর অবস্থা হয়েছে কোচবিহারের মাথাভাঙা সংলগ্ন বিস্তীর্ণ এলাকার। বাড়িঘর যেমন ভাঙচুর হয়ে উড়ে গেছে এবং পাশাপাশি বেশ কিছু গাছ উপড়ে পড়েছে, লাইটের পোস্ট উপড়ে পড়েছে। সব মিলিয়ে কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা কালবৈশাখীর এই দাপুর মাথাভাঙা। নজর থাকবে সুমন, নজর রাখো। এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি দেখুন, হাসপাতালের ছবি আমরা দেখাচ্ছি। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ব্যাপক কালবৈশাখীর প্রভাব, টর্নেডোর ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। হাসপাতালে ভর্তি প্রায় 150 জন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি হাসপাতালের ছবি এবং টর্নেডোর যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।